সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। যার যার বাড়িতে নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুস্থ থাকো এই প্রত্যাশায় আমি গোপালচন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, চরডাঘাটা মাধ্যমিক বিদ্যালয় চিতলমারি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের অব্যয়ভাব সমাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমি অব্যয়ভাব সমাস নিয়ে কথা বলা শুরু করার আগে আরও একটু তোমাদের সচেতনমূলক কিছু কথা বলে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আজ এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব কিন্তু আজকে অবরুদ্ধ অবস্থা আছে এবং এর মুক্তির জন্য ভ্যাকসিন আবিষ্কার করার জন্য সারা বিশ্ব কিন্তু এর বিশ্বের যে বিজ্ঞানী ব্যক্তিবর্গ রয়েছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষাপটে, এই বিশ্ব মহামারীর প্রেক্ষাপটে আমাদের দেশও শিক্ষা ব্যবস্থা আজকে কিন্তু অবরুদ্ধ। তোমরা নিয়মিত যে শ্রেণী পাঠদান কার্যক্রম সেটা থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং পরামর্শক্রমে আমরা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি। আর বেশ কিছুদিন আগে থেকে এই অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। তা আমি তোমাদের আহ্বান জানাবো, তোমরা যার যার অবস্থান থেকে বাড়িতে বসে এই অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করবা এবং আমাদের যে লেখাপড়া যে ঘাটতি, যে ক্ষতি হয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করবা। এই আহ্বান রেখে আজকে আমি তোমাদেরকে সেই অব্যয়ভাব সমাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্যয়ভাব সমাস নিয়ে কথা বলার আগে আমি পূর্ববর্তী ক্লাসে সমাস কি, সমাস কত প্রকার, কি এবং আরও সমাসের যে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি আবারও অব্যয়ভাব সমাস নিয়ে কথা বলার শুরুতে সমাসের যে বিশেষ যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আমি আবারও একটু সংক্ষেপে তোমাদের সাথে কথা বলে নেব। শিক্ষার্থীবৃন্দ, সমাস বলতে আমরা কি বুঝি? আমরা আগে জেনেছি সমাস শব্দের অর্থ আছে সংক্ষেপ বা মিলন। সমাস অর্থ সম্বন্ধ আছে এরকমের একাধিক শব্দের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থ সম্পর্ক আছে এবং একাধিক পদের এক পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটি সমাস বলে। সমাসে কিন্তু একটি নতুন শব্দের তৈরি হয়, একাধিক পদ মিলে একটি নতুন শব্দ গঠনের যে প্রক্রিয়া সেটি হচ্ছে সমাস। আমি একটু উদাহরণ দিয়ে যদি একটু বলি, যেমন সংক্ষেপে যদি এরকম বলি যে দেশের সেবা, এটা হবে দেশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস, আমরা সমাসের সংজ্ঞা জানলাম এবং সমাস নির্ণয় করতে যে আমরা জানি সমাস ছয় প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারা সমাস, তারপর রয়েছে তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। আমরা সর্বশেষ অব্যয়ভাব সমাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার পূর্বে সমাসের যে আরো কতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলো নিয়ে আরেকটু কথা বলে নিই। যেমন হচ্ছে সমস্ত পদ। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, সমস্ত পদ বলতে আমরা কি বুঝি? সমস্ত পদ, সমাসের যে প্রক্রিয়ায় বা সমাস প্রক্রিয়ায় নিষ্পন্ন পদটির নামই হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। এরপর হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ। শিক্ষার্থীবৃন্দ, যে কয়েকটি পদ মিলে সমাস সাধিত হয় তার প্রত্যেকটি পদই হচ্ছে সমস্যমান পদ। তারপর হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য এর আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সমস্ত পদকে বিশ্লেষণ করলে বা ভাঙলে যে বাক্যাংশটি পাওয়া যায় ওই বাক্যাংশটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য।
আরো কিছু বিবেচনা আরেকটি আছে, যেমন পূর্বপদ, আরেকটি হচ্ছে পরপদ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু পূর্বপদ হচ্ছে সমস্ত পদের প্রথম যে অংশটি থাকে সেটি হচ্ছে পূর্বপদ এবং পরের যে অংশটি থাকে সেটি হচ্ছে পরপদ। আমরা একটি উদাহরণ সাহায্যে যদি আমরা দেখি তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। বিলাত হতে ফেরো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্ত পদটি হচ্ছে বিলাত ফেরো, বিলাত ফেরো। শিক্ষার্থীবৃন্দ দেখো তাহলে বিলাত এবং ফেরত এগুলো হচ্ছে সমস্যমান পদ, আর বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদের প্রথম অংশ হচ্ছে পূর্বপদ, এই অংশটি হচ্ছে পূর্বপদ, আর ফেরত অংশটি হচ্ছে পরপদ। এবং এই যে বিলাত ফেরত, এই যে পুরো যে বাক্যাংশটি এটি হচ্ছে ব্যাস বাক্য। তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে সমাস, যে সমস্ত পদ কোনটা, সমস্যমান কোনগুলো, ব্যাস বাক্য এবং পূর্বপদ পরপদ। বিলাত এটি কিন্তু সমস্যমান, ফেরত সমস্যমান পদ। তা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে আমাদের যে মূল যে আলোচ্য বিষয় সেই অব্যয়ভাব সমাসে, আমরা সেই সমাসে আমরা ফিরে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখবো অব্যয়ভাব সমাস বলতে আমরা কি বুঝি। অব্যয়ভাব সমাস ব্যাকরণগতভাবে অব্যয়ভাব সমাস কাকে বলে আমরা সেটা দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, পূর্বপদে অব্যয় যোগে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে, নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি যে পূর্বপদ এবং পরপদ কোনটা বলে। দেখো এখানে লেখা আছে যে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসের যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। আমরা একটু উদাহরণ সাহায্যে যদি এটি বলি, যেমন মরণ পর্যন্ত, সমস্ত পদটি হবে আমরণ। পূর্বপদে অব্যয়, এই আটি হচ্ছে কিন্তু এখানে অব্যয়, তাহলে আমরণ অর্থাৎ মরণ পর্যন্ত। তাহলে এই পূর্বপদে অব্যয়ের অর্থটি হচ্ছে প্রধান রয়েছে, অথবা এটি অব্যয়ভাব সমাস। এমনি ভাবে যদি আমরা উদাহরণ দিই যে জানু পর্যন্ত লম্বিত বাহু, আমরা তাকে কি বলি? জানু লম্বিত বাহু। জানু মানে হাঁটু পর্যন্ত, যার বাহু হাঁটু পর্যন্ত লম্বা তাকে আমরা বলি জানু লম্বিত বাহু। এই আটা হচ্ছে এখানে কিন্তু অব্যয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্যয় যে কথাটি যেহেতু এখানে আমাদের সমাসের ভিতরে এসেছে অব্যয়ভাব সমাস, অব্যয় বলতে আমরা কি বুঝি সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তারপরেও আমি সংক্ষেপে একটু অব্যয়টা কি সে সম্পর্কে একটু তোমাদের বলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। নয়া ব্যয় সমাস মধ্যে অব্যয়, অর্থাৎ যার কোনো ব্যয় নেই, যার কোনো পরিবর্তন নেই, সেটি হচ্ছে অব্যয়। এই পদে, এই অব্যয় পদে, অর্থাৎ যে পদের কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয় ভাবে বাক্যে ব্যবহৃত হবে এবং বাক্যের শোভা বর্ধন করবে এই অব্যয় পদটি, সেটি হচ্ছে অব্যয়, অব্যয় পদ। অব্যয় এর কিন্তু কোনো বিভক্তি, এর সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হবে না, এর একবচন এবং বহুবচনও
এটা হয় না এই অব্যয়ে। তো এটি বাক্যের শোভাবর্ধন করে, কিছু অনেক ক্ষেত্রে এটি সংযোগ বা বিয়োগ সাধনও করে থাকে। এটি হচ্ছে অব্যয়। অব্যয় যেমন যেমন তৎসম অব্যয় আছে, বাংলা অব্যয় আছে, বিদেশি অব্যয় আছে। আমরা সেগুলো অব্যয় যখন কথা বলবো তখন এটা বিস্তারিত আরো জেনে নেব। এইটা হচ্ছে অব্যয়, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই, সেটা হচ্ছে অব্যয়। এখন আমরা অব্যয়ভর সমাসে আমরা দেখি, আমরা যেটা বলেছি অব্যয়ভর সমাস, যে পূর্বপদে অব্যয়ে যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয় অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভর সমাস বলে। আমি দুটো উদাহরণ দিয়ে বলেছি যে মরণ পর্যন্ত আমরণ, এখানে আ হচ্ছে অব্যয়। তারপরে জানু পর্যন্ত লম্বিত বাহু, আ জানু লম্বিত বাহু, এখানে আ শব্দটি হচ্ছে অব্যয়। তো অব্যয়ভর সমাস বিভিন্নভাবে অব্যয়ভর সমাস সাধিত হয়। সামীপ্য, বিপসা, তারপর হচ্ছে পর্যন্ত, অভাব, অনতিক্রম, ক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে এই অব্যয়ভব সমাসটা সাধিত হয়ে থাকে। আমি সংক্ষেপে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। প্রথমে আমরা আছি সামীপ্য। সামীপ্য অর্থাৎ নৈকট্য, নিকটে। এর উপসর্গ নয়, অব্যয়টা হচ্ছে উপ। আমরা যদি এটাকে এমনিভাবে বলি যে কণ্ঠের সমীপে, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? হবে উপকণ্ঠ। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। তেমনি ভাবে যদি বলি কুলের সমীপে, বলতে কি হবে? কুলের সমীপে শিক্ষার্থী বন্ধুরা, কুলের সমীপ হবে উপকূল। দুই নম্বর হচ্ছে বিপসা বা পৌনঃপুনিকতা, তা পুনঃ বিপসা। বিপসা অর্থে এর হচ্ছে অব্যয় হচ্ছে অনুপ্রতি। দিন দিন, দিন দিন, প্রতিদিন, দিন দিন, প্রতিদিন। তারপরে ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, এখানে প্রতি, আর ক্ষণ ক্ষণ, অনুক্ষণ, এভাবে হতে পারে। তিন হচ্ছে অভাব। অভাব এর উপসর্গ হবে নি, বাক্যটা তো হবে যেমন আমরা যদি বলি আমিষের অভাব। শিক্ষার্থী বন্ধুরা, কি আমিষের অভাব হবে নিরামিষ। আমিষের অভাব নিরামিষ। আমিষের অভাব নিরামিষ, ভাবনার অভাব নির্ভাবনা। এই গেল অভাব অর্থে। দেখি এবার আমরা দেখব 4 নম্বর অব্যয়ভব সমাস কিভাবে সাধিত হতে পারে। 4 নম্বরে পর্যন্ত। এখানে অব্যয় হচ্ছে আ। পর্যন্ত এটা সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত হবে
আ সমুদ্র হিমাচল। শিক্ষার্থী বন্ধুরা, এমনি ভাবে যদি বলি আমরা যে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, তাহলে কি হবে? আ পাদ মস্তক। পাঁচে সাদৃশ্য। সাদৃশ্য এর অব্যয় হচ্ছে উপ। শহরের সাদৃশ্য, শহরের সাদৃশ্য কি হবে? উপশহর, অর্থাৎ শহরের মতো দেখতে, শহরের সদৃশ্য উপশহর। গ্রহের তুল্য কি হবে? উপগ্রহ। বনের সাদৃশ্য, সাদৃশ্য কি হবে? উপবন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে দেখব অনতিক্রম্যতা। অনতিক্রম্যতা অব্যয়, অনতিক্রম্যতার অব্যয় হবে যথা। যথা অনতিক্রম্যতা যথা রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে কি হবে? যথারীতি। দেখো এখানে যথা, রীতিকে অতিক্রম না করে যথারীতি। যদি সাধ্যকে অতিক্রম না করে তাহলে কি হবে? যথাসাধ্য। সাধ্যকে অতিক্রম না করে সেটি হবে যথাসাধ্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এরপরে কিভাবে হতে পারে বিরোধ অর্থে, বিরোধ অর্থ অব্যয়ভাব সমাস সাধিত হয়ে থাকে। বিরোধ এর অব্যয় হবে প্রতি। অব্যয়টা হচ্ছে প্রতি। এটা এভাবে যদি বলি আমরা বিরুদ্ধবাদ, তাহলে কি হবে? প্রতিবাদ। বিরুদ্ধবাদ, প্রতিবাদ। বিরুদ্ধবাদ, প্রতিবাদ। বিরুদ্ধকুল, প্রতিকূল। এরপর আছে পশ্চাৎ। পশ্চাতের অব্যয় হচ্ছে অনু। পশ্চাৎ গমন, সমস্ত পদ হবে অনুগমন। পশ্চাৎ গমন, অনুগমন। পশ্চাৎ ধাবন, অনুধাবন। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এরপরে ঈষৎ অর্থ অব্যয়ভাব সমাসটা সাধিত হয়ে থাকে ঈষৎ অর্থে। ঈষৎ এর অব্যয়টা হবে আ। ঈষৎ নত, কি সমস্ত হবে আ নত। ঈষৎ নত, আনত। ঈষৎ রক্তিম, আরক্তিম। এরপর আছে ক্ষুদ্র অর্থেও এটা এই অব্যয়ভাব সমাসটা হতে পারে ক্ষুদ্র অর্থে, যেমন উপগ্রহ, উপনদী, এভাবে। তারপর দূরবর্তী অর্থ এটা হতে পারে পক্ষীর অগোচরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু প্রায় পরীক্ষা তোমাদের এসে থাকে। দূরবর্তী অর্থে আমি এটা লিখে দিচ্ছি, দূরবর্তী অর্থে
এর অব্যয়টা হচ্ছে পুরো পড়া, পুরো পড়া। দেখো অক্ষি চোরে হবে কি পরোক্ষ। অক্ষি কত চোখে আড়ালে পরোক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ। এমনি ভাবে প্রতিনিধি অর্থ এই অব্যয়বর সমাসটা সাধিত হতে পারে, প্রতিচ্ছায়া, প্রতিবিম্ব, এভাবেও অব্যয়বর সমাস সাধিত হয়। এবং প্রতিদ্বন্দ্বী অর্থ এই অব্যয়বর সমাস হতে পারে, যেমন প্রতিপক্ষ, প্রত্যুত্তর। বিভিন্নভাবে এমনিভাবে বিভিন্ন ভাবে অব্যয়বর সমাসটা সাধিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যতটুকু পেরেছি অব্যয়বর সমাস নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। তো আমি শেষ করার আগে আবারও অব্যয়বর সমাস নিয়ে তোমাদের সাথে সংক্ষেপে আরেকটু আলোচনা করে নিই। অব্যয়বর সমাসটা হচ্ছে পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয় অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। যেমন আমি যেটা বলেছি, যেমন জানু পর্যন্ত লম্বিত বাহু, যেন লম্বিত বাহু, মরণ পর্যন্ত আমরণ। সাদৃশ্য, সামীপ্য, তারপরে বিপসা, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, তারপরে সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে এই অব্যয়বর সমাসটা সাধিত হয়ে থাকে। আমি এক এক করে কিন্তু প্রত্যেকটির উদাহরণ সহকারে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। যে সামীপ্য অর্থে যেমন এর অব্যয়টা ছিল উপ, যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল। এমনিভাবে বিপসা, তারপরে অভাব, যেমন অভাব অর্থে যেখানে বলছি আমিষের অভাব, নিরামিষ, তারপরে ভাবনার অভাব, নির্ভাবনা। এমনিভাবে প্রত্যেকটি আমি যতটুকু পেরেছি আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। আমি আবারও তোমাদের কাছে আহ্বান জানাবো যে করোনা মহামারীর কারণে আমরা সবাই শ্রেণী পাঠদান কার্যক্রম থেকে দূরে আছি। আশা করি আমরা মহান সৃষ্টিকর্তার কাছে সবাই মিলে প্রার্থনা করব অচিরেই এই দুর্যোগ কেটে যাবে। আমরা একটি সুন্দর শুভ সকাল জন্য অপেক্ষা করব। আবারও শ্রেণীকক্ষে তোমাদের সাথে বসে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম সম্পন্ন করব, এই আশায় আমি আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ।